ভালোবাসায় প্রতারণা, আর তাই দুশ্চরিত্র স্ত্রীকে শিক্ষা দিতেই হত্যা। তারপর প্রমাণ মুছে ফেলার জন্য হত্যার পর স্ত্রীর মাথাটি পর্যন্ত শরীর থেকে আলাদা করে দেওয়া হয়। রাঁচির ওরমাঞ্ঝি জঙ্গলে উদ্ধার হওয়া এক তরুণীর মাথাবিহীন দেহ গোটা ঝাড়খণ্ডকে নাড়িয়ে দিয়েছিল। দেহ শনাক্ত করা ছিল অত্যন্ত কঠিন, তাই পুলিশ সরাসরি ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। তবু পুলিশ কোনো সূত্র পাচ্ছিল না। তারপর হঠাৎই এক মহিলা এসে ওই মৃতদেহ তার মেয়ের বলে দাবি করেন, কিন্তু দাবি করার পরদিনই তার মেয়ে জীবিত অবস্থায় ফিরে আসে। পুলিশ তখন আবারও সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। সে একই প্রশ্ন, মাথাবিহীন দেহটি তবে কার? কে ছিল সেই নরপিশাচ যে ভালোবাসার আড়ালে পাশবিকতার সব সীমা ছাড়িয়ে গিয়েছিল? নমস্কার বন্ধুরা, আমি শ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর গল্পের আসর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আজ আমি আপনাদের বলবো 2021-এর ঝাড়খণ্ডের বহুল আলোচিত সুফিয়া পারভিন কেস সম্পর্কে। গল্পের শুরু ঝাড়খণ্ডের রাঁচি শহরে। 2021 সালের 3রা জানুয়ারি ওরমাঞ্জির পারসাগড়া জঙ্গলে সুফিয়া পারভিনের মাথাবিহীন দেহ পাওয়া যায়। ওরমাঞ্জির সাইনাথ ইউনিভার্সিটি ক্যাম্পাসের কয়েকজন স্টুডেন্ট ওই দিন হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের পেছনের দিকের জঙ্গলে চলে গিয়েছিল। জঙ্গলের ভেতর ঘুরতে ঘুরতে তারা যখন অনেকটা ভিতরে পৌঁছয়, তখন চোখের সামনে তারা যে দৃশ্য দেখে তা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। গাছের ফাঁকে পড়ে আছে এক নগ্ন তরুণীর গলা কাটা দেহ। দৃশ্যটি দেখেই তারা আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফিরে এসে তারা অন্যান্য স্টুডেন্টদের আর ইউনিভার্সিটি প্রশাসনকে ওই ভয়ঙ্কর ঘটনার কথা জানায়। জঙ্গলের ভেতর একটি গলা কাটা মহিলার মৃতদেহ পড়ে আছে। এই খবরে চারিদিকে হইচই পড়ে যায়। ঘটনাটির গুরুত্ব বুঝে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাড়াতাড়ি ওরমাঞ্ঝি থানায় খবর পাঠায়। খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তরুণীর মৃতদেহটি ভালোভাবে পর্যবেক্ষণ করে। গলা কাটা দেহটি ছিল পুরো নগ্ন, আর অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছিল। হত্যাকারী প্রথমে ধারালো অস্ত্র দিয়ে মহিলার গোপন অঙ্গে একের পর এক আঘাত করেছিল। তারপর তার মাথা কেটে সঙ্গে নিয়ে গিয়েছিল, কারণ পুরো জঙ্গল খুঁজেও মাথাটা কিন্তু পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ নেশার কিছু দ্রব্য উদ্ধার করে। এসব দেখে পুলিশের অনুমান হয়, প্রথমে তরুণীটিকে ধর্ষণ করা হয়েছে, তারপর পরিচয় গোপন রাখতেই তার মাথা কেটে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। যেহেতু মাথাটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই পুলিশের কাছে এবার ওই মেয়েটির পরিচয় নিশ্চিত করা ছিল কিন্তু অত্যন্ত কঠিন। পুলিশ তার প্রাথমিক তদন্ত শেষ করে দেহটি ময়না তদন্তের জন্য রাঁচির রিমস হসপিটালে পাঠিয়ে দেয় এবং অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, প্রমাণ নষ্ট করা, ষড়যন্ত্র এই ধারায় এফআইআর করে। ঘটনাটি ঘটেছিল 3রা জানুয়ারি 2021। পরের দিন রাঁচির প্রায় সমস্ত সংবাদপত্রে এই খবরটি শিরোনাম ছাপা হয়। সেই সংবাদ পড়ে এক মহিলা তড়িঘড়ি ওরমাঞ্ঝি থানায় গিয়ে পুলিশের কাছে জানায় যে তার মেয়ে কয়েকদিন ধরে নিখোঁজ। পুলিশ তখন ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে ওই তরুণীর মৃতদেহ দেখায়। মৃতদেহ দেখেই মহিলা কান্নায় ভেঙে পড়েন এবং সেটি নিজের মেয়ে বলেই শনাক্ত করেন। এতে পুলিশের সামান্য হলেও স্বস্তি আসে। অন্তত মৃতার পরিচয়টা তো জানা গেছে, হত্যাকারী আর হত্যার কারণ এরপর তাড়াতাড়ি তারা বার করে ফেলতে পারবে। কিন্তু ঠিক পরের দিন এমন এক ঘটনা ঘটল যাতে পুলিশ এবং সেই মহিলা সকলেই অবাক হয়ে গেল।
যে মহিলা মৃতদেহটি নিজেদের মেয়ে বলেছিল, তাদের সেই মেয়েই হঠাৎ জীবিত অবস্থায় বাড়ি ফিরে এলো। জানা গেল সে নিজের বাবা মাকে কিছু না জানিয়েই প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে কয়েকদিন পর বাবা মার কাছে আবার ফিরে এসেছে। মেয়েটি জীবিত অবস্থায় ফিরে আসায় পুলিশ আবার সেই কঠিন পরিস্থিতিরই মুখোমুখি হলো। তাহলে এই মৃত তরুণীটি কে? এই প্রশ্ন এখন পুলিশের কাছে এক গভীর রহস্যে পরিণত হলো। মৃতদেহের পরিচয় জানবার জন্য পুলিশ 25,000 টাকা পুরস্কার ঘোষণা করল। সঙ্গে এও জানিয়ে দিল, যে কেউ মেয়েটির পরিচয় জানাবে তার সম্পর্কে সমস্ত তথ্যই গোপন রাখা হবে। কিন্তু 2 দিন কেটে গেলেও না সেই তরুণীর পরিচয় পাওয়া গেল, না তার সম্পর্কে পুলিশের হাতে কোনো সূত্র এলো। রহস্যের জট ছাড়াতে পুলিশের 2টো বিশেষ তদন্ত দলও গঠন করা হলো এবং লোকাল ইনফরমারদেরও কাজে লাগানো হলো। তবুও সাফল্য মিলল না। অবশেষে রাঁচির পুলিশের আইজি পুরস্কারের অঙ্ক বাড়িয়ে 25,000 টাকা থেকে 50,000 টাকা করলেন। আশা করলেন এতে মানুষের হয়তো আগ্রহ বাড়বে এবং কোনো না কোনো সূত্র খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। কিন্তু তবুও সেই তরুণী সম্পর্কে কিন্তু কোনো তথ্যই পাওয়া গেল না। এরপর 8ই জানুয়ারি সরকার তখন পুরস্কারের অঙ্ক আরও বাড়িয়ে সরাসরি 5 লাখ টাকা করে দিল। মৃতদেহের পরিচয় জানার জন্য ওরমাঞ্ঝি থানার পুলিশ শহরের সমস্ত থানাগুলিতেই খবর নিল যে 2রা জানুয়ারির আগে কোথাও কি কোনো তরুণীর নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট দায়ের করা হয়েছিল। কিন্তু সে চেষ্টা তো কোনো ফল হলো না। কোনো থানাতেই কোনো মেয়ের নিখোঁজের ডায়েরি ছিল না। আবারও পুলিশ এসে দাঁড়ালো ঠিক সেই জায়গায় যেখান থেকে তারা তদন্তটা শুরু করেছিল। তারা বুঝতেই পারছিল না কিভাবে এই মৃতদেহের পরিচয় পাওয়া যাবে। ঠিক তখনই 10ই জানুয়ারি 2021 চানো থানা এলাকার চটওয়াল গ্রামের এক বৃদ্ধ দম্পতি রাবিয়া পারভিন আর মোহাম্মদ জামশেদ রাঁচির রিমস হসপিটালে এসে হাজির হয়। তারা খবরের কাগজে পড়েছিল যে 3রা জানুয়ারি ওরমাঞ্চির পারসাগরা জঙ্গল থেকে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়েছে, যার বয়স আনুমানিক 18 থেকে 22 বছরের মধ্যে। এর ঠিক 2 দিন আগে অর্থাৎ 31শে ডিসেম্বর তাদের বিবাহিত মেয়ে সুফিয়া পারভিন হঠাৎ করেই চাঁদোয়ে পিথরিয়া থানা এলাকার তার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। মেয়ের খোঁজে মোহাম্মদ জামশেদ বারবার তার জামাই শেখ বিলালকে ফোন করেছিলেন, কিন্তু সে কোনো সন্তোষজনক উত্তরই দেয়নি। মোহাম্মদ জামশেদ আর রাবিয়া পারভিন নিজেরা সম্ভাব্য সমস্ত রকমই চেষ্টা করেছিলেন। আত্মীয় স্বজন, পরিচিতজন, বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু কেউই সুফিয়ার কোনো খোঁজ দিতে পারেনি। সুফিয়ার মোবাইলও তখন বন্ধ ছিল। যখন মোহাম্মদ জামশেদ খবরের কাগজে তরুণীর গলা কাটা মৃতদেহের খবর পড়লেন, তার মনে এক অজানা আশঙ্কা আর ভয় দেখা দিল। সেই কারণেই 10ই জানুয়ারি স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ছুটে যান রিমস হসপিটালে। দেহ দেখা মাত্রই মোহাম্মদ জামশেদ আর রাবিয়া পারভিন তাকে চিনে ফেললেন। এ তাদেরই মেয়ে সুফিয়া পারভিন, যে প্রায় 11 দিন ধরে তার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ ছিল। রাবিয়া পারভিন মৃতার ডান পায়ে পোড়ার দাগ দেখে তার পরিচয় নিশ্চিত করেন। মৃতার পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ বৃদ্ধ দম্পতিকে থানায় ডেকে পাঠায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। মোহাম্মদ জামশেদের বয়ান শোনার পর থেকেই পুলিশের সন্দেহ হয় এই ঘটনার মূল অভিযুক্ত হতে পারে কিন্তু তাদের জামাই শেখ বিলাল। পুলিশ তখনই জামশেদের কাছ থেকে শেখ বিলালের ছবি চায় যাতে তাকে খুঁজে বের করা যায়। পরদিনই পুলিশ শেখ বিলালকে মোস্ট ওয়ান্টেড অপরাধী ঘোষণা করে আর তার ছবি জেলার সব থানায় টানিয়ে দেয় এবং সব সংবাদপত্র তার ছবি ছাপিয়ে দেওয়া হয়। পাশাপাশি এও ঘোষণা করা হয়
যে কেউ শেখ বিলালের খোঁজ দেবে তাকে পুরস্কৃত করা হবে। 11 জানুয়ারি মোহাম্মদ জামশেদ তার জামাই শেখ বিলাল সম্পর্কে যা তথ্য দিয়েছিলেন তার ভিত্তিতেই পুলিশ চাঁদওয়ে এলাকার সেই গ্রামে হানা দেয় যেখানে বিলালের বাড়ি। সেখানে গিয়ে পুলিশ পায় তার স্ত্রী সব্য খাতুন আর নাবালক এক ছেলেকে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় শেখ বিলাল 2রা জানুয়ারি থেকেই নিখোঁজ। এটা শোনার পর পুলিশের সন্দেহ আরও পোক্ত হয়। সুফিয়ার হত্যাকারী সেই, আর সে কারণেই সে পলাতক। যখন পুলিশ সব্য আর তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে তখন পুলিশের মনে হয় দুজনেই আসল ঘটনাটা জানে, কিন্তু ইচ্ছাকৃতভাবে মুখ খুলছে না। এই সন্দেহেই তখন পুলিশ সব্য খাতুনকে তাদের হেফাজতে নেয় এবং তাকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। শুরুতে সব্য বারবার কথা এড়িয়ে যেতে থাকে, স্পষ্ট করে কিছু বলতেই চায় না, কিন্তু পুলিশের চাপ বাড়তেই শেষমেশ ভেঙে পড়ে। সে স্বীকার করে যে তার সতীন সুফিয়া পারভিনের হত্যার খবর সে আগে থেকেই জানত। সব্য জানায় তার স্বামী শেখ বিলালই সুফিয়ার খুনি। সেই নৃশংসভাবে সুফিয়াকে হত্যা করেছে, তারপর তার মাথা কেটে নিজের জমিতে একটা গর্ত খুঁড়ে সেখানে মাটির নিচে পুঁতে রেখেছে। এই স্বীকারোক্তি শুনে পুলিশ খুব একটা অবাক হয় না, কারণ প্রথম থেকেই বিলালের ওপর তাদের সন্দেহ ছিল। এরপর পুলিশ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সব্য খাতুনকে সঙ্গে নিয়ে চাঁদওয়ে গ্রামের সেই জমি খোঁড়ার কাজ শুরু করে যেখানে সুফিয়ার মাথা পুঁতে রাখা হয়েছিল। জমি খুঁড়লে পর দেখা যায় মাথার চারপাশে বিপুল পরিমাণে লবণ ছড়ানো। দৃশ্যটি দেখে সবাই অবাক হয়, কিন্তু পুলিশের বুঝতে দেরি হয় না শেখ বিলালের কি প্ল্যান। বিলাল ভেবেছিল লবণ দিয়ে দিলে প্রমাণ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর পুলিশ কোনোদিনই তার কাছে পৌঁছতে পারবে না। তার ধারণা ছিল পুলিশের হাতে পৌঁছতেই হত্যার সঙ্গে জড়িত সব চিহ্নই মুছে যাবে, কিন্তু পুলিশের অবিরাম পরিশ্রম আর বুদ্ধিমত্তা এই নৃশংস পরিকল্পনায় জল ঢেলে দেয়। 10 দিন ধরে যে গলা কাটা মৃতদেহটির পরিচয় পাওয়া যাচ্ছিল না, অবশেষে স্পষ্ট হয়ে গেল ওটা সুফিয়া পারভিনেরই দেহ। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রকে আড়াল করার অপরাধে পুলিশ সব্য খাতুনকে গ্রেপ্তার করল এবং শেখ বিলালের খোঁজে তার অন্য আস্তানায় তল্লাশি শুরু করল। টানা 2 দিনের অভিযান শেষে পুলিশ 14 জানুয়ারি শেখ বিলালকে সেই এলাকাতেই গ্রেপ্তার করে যখন সে পালিয়ে যাওয়ার জন্য রাস্তার ধারে বাস ধরার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। বিলালকে অ্যারেস্ট করে থানায় এনে পুলিশ এবার জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তার গ্রেপ্তারের খবর তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়। কিছুক্ষণের মধ্যে ওরমাঞ্জি থানায় পৌঁছয় ঊর্ধ্বতন পুলিশকর্তা নিজেই, এবং তিনি নিজেই শেখ বিলালকে জেরা শুরু করেন। কিন্তু বেশি প্রশ্ন করার দরকার পড়ে না। বিলাল বিন্দুমাত্র দ্বিধা না করেই নিজের অপরাধ স্বীকার করে নেয়। সে জানায় পরিস্থিতির চাপে পড়ে সে তার প্রেমিকা এবং পরে দ্বিতীয় স্ত্রী সুফিয়া পারভিনকে নির্মমভাবে হত্যা করেছে। এরপর সে পুলিশের কাছে কিভাবে তাদের সম্পর্ক শুরু এবং সেখান থেকে এই হত্যাকাণ্ড পর্যন্ত সমস্ত ঘটনা ঘটেছিল তা বিস্তারিতভাবে বলে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রথমেই সেই জায়গায় যায় যেখানে সুফিয়াকে হত্যা করে দেহ ফেলে রাখা হয়েছিল। তারপর নিয়ে যাওয়া হয় সেই জায়গায় যেখানে সুফিয়ার মাথা কেটে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। সেই দিনই অভিযুক্তকে তার বাড়িতে নিয়ে গিয়ে পুলিশ উদ্ধার করে সেই ধারালো দৌলিটা, যেটা দিয়ে হত্যা করা হয়েছিল সুফিয়াকে। দৌলিটা তখনও রক্তে ভেজা ছিল। পুলিশ অস্ত্রটা এবার নিজেদের হেফাজতে নেয়। তারপর শেখ বিলালকে আদালতে হাজির করে সেখান থেকে সরাসরি জেলে পাঠিয়ে দেয়। পুলিশকে দেওয়া জবানবন্দিতে শেখ বিলাল যে নৃশংসতার সঙ্গে সুফিয়াকে হত্যার গল্পটি বলেছিল তা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। 21 বছরে সুফিয়া পারভিন রাঁচি জেলার চানো থানা এলাকার চাটওয়াল গ্রামের বাসিন্দা ছিল। তার বাবা মোহাম্মদ জামশেদ আর মা রাবিয়া পারভিন।
9 সন্তানের মধ্যে সুফিয়া ছিল পঞ্চম। ওরা 6 বোন আর 3 ভাই। জামশেদ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তার আয়ে পরিবারের প্রয়োজনীয় চাহিদা মিটত। জামশেদ ছিল পুরনো ধ্যান ধারণা মানুষ। তিনি মেয়েদের বাড়ির বাইরে গিয়ে কাজ করতে দিতে একেবারেই চাইতেন না। তার বিশ্বাস ছিল মেয়েদের সম্মানই তাদের আসল সম্পদ। তা যত গোপনে আর আড়ালে রাখা যায় ততই পবিত্র থাকে। তাই তিনি তার সীমিত আয়ের মধ্যেই তার পরিবারকে সুখে রাখার চেষ্টা করতেন। সবকটি সন্তানের মধ্যে সুফিয়া কিন্তু ছিল কিছুটা আলাদা স্বভাবের। তার গায়ের রং ছিল উজ্জ্বল ফর্সা, গড়ন সাধারণ, মন ছিল অত্যন্ত চঞ্চল আর স্বাধীন চেতা। ইন্টারমিডিয়েট পর্যন্ত সুফিয়া পড়াশোনা করলেও তারপরে সে পড়া ছেড়ে দেয়, কারণ পড়াশোনা তার বিশেষ মন বসত না। জামশেদ ইতিমধ্যেই তার 4 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল। এখন সে সুফিয়ার জন্য একটা ভালো পাত্রের খোঁজ করছিলেন, যাতে তিনি আর একটি দায়মুক্ত হতে পারেন। একদিকে যখন বাবা মা সুফিয়ার জন্য সুপাত্রের সন্ধান করছে, অন্যদিকে সুফিয়া তখন প্রেমে পড়েছে খালিদের। খালিদ ছিল বারসোগরা গ্রামের বাসিন্দা। তার বিয়ে হয়েছিল সুফিয়ার প্রতিবেশী ফাতিমার সঙ্গে। ফাতিমা ছিল সুফিয়ার প্রিয় বান্ধবী, আর সেই কারণে সুফিয়া প্রায় তার বাড়ি যেত। সুফিয়া একদিন ফাতিমাদের বাড়িতে গিয়েছিল, আর সেই সময় ফাতিমার স্বামী খালিদও সেখানে উপস্থিত ছিল। খালিদ সুফিয়াকে দেখে তার রূপে পাগল হয়ে যায়। সেদিন থেকে সে ঠিক করে ফেলে যে কোনো মূল্যে সুফিয়াকে তার পেতেই হবে। স্ত্রীর বান্ধবী, সেই সম্পর্কের জেরে সে হাসি মশকরা করতে থাকে সুফিয়ার সঙ্গে। এইভাবে ধীরে ধীরে সেই হাসি মশকরা পৌঁছয় অশ্লীল কথাবার্তায়। কিন্তু আশ্চর্যের বিষয়, খালিদের এই ধরনের কথায় সুফিয়ার কিন্তু কোনোদিনই খারাপ লাগতো না, তার বেশ ভালোই লাগতো। খালিদের মিষ্টি আর চাটুকারিতায় ভরা কথাগুলো ধীরে ধীরে সুফিয়ার মনকে মাতিয়ে তুলত, আর তার মন অজান্তেই খালিদের প্রতি আকর্ষিত হতে থাকে। সময়ের সাথে সাথে সে পুরোপুরি খালিদের প্রেমে পাগল হয়ে যায়। সুফিয়া ভালো করেই জানত যে খালিদ তার প্রিয় বান্ধবী ফাতিমার স্বামী, তবুও সে বন্ধুত্বের মর্যাদাকে তুচ্ছ করে খালিদের দিকে কুনজর দিল, আর ধীরে ধীরে নিজের রূপ আর আকর্ষণের জালে তাকে এমনভাবে বাঁধল যে খালিদ আর সেই ফাঁদ ছেড়ে নিজেকে মুক্ত করতে পারল না। খালিদ আর সুফিয়া দুজনেই একে অপরের প্রেমে পাগল হয়ে গেল। তারা দুজনে মিলে একটি সুন্দর ভালোবাসার সংসার গড়ার স্বপ্ন দেখতে শুরু করল। সুফিয়ার কাছে খালিদ ছাড়া জীবন ছিল তখন একেবারে অসম্পূর্ণ। এই উন্মাদনায় 2020 সালের ফেব্রুয়ারিতে সুফিয়া সব কিছু পিছনে ফেলে খালিদের সাথে পালিয়ে গেল। তারা দিল্লিতে গিয়ে বিয়ে করল। শুরুতে তাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই প্রেমে ভাঙন দেখা দিল। প্রথম কয়েক মাস সবকিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে সুফিয়ার সেই পাগলামি উবে গেল। এখন সে খালিদের কথা, তার ব্যবহারে বিরক্ত হতে লাগলো। সম্পর্কের মধ্যে তিক্ততা জমে উঠল। খালিদের সাথে থাকা তার কাছে বোঝা মনে হতে লাগলো। অবশেষে সুফিয়া ঠিক করলো এভাবে আর নয়। সে খালিদকে ছেড়ে তখন দিল্লি থেকে ফিরে এলো নিজের বাবা মার কাছে, রাঁচি চাটওয়াল গ্রামে। সে যা করেছিল তা কোনোভাবেই সঠিক ছিল না, তবুও তার বাবা মা মেয়েকে ক্ষমা করে দিল। তারা মনে করেছিলেন যে মেয়ে নিজের ভুল বুঝতে পেরে যখন বাড়ি ফিরে এসেছে তবে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয়, বিশেষ করে যখন সে নিজেরই রক্তের সম্পর্কে। মেয়েটি শেষমেশ তাহলে যাবে কোথায়? এই ভেবেই তারা আবার সুফিয়াকে বাড়িতে জায়গা দেয়। সময়ের সাথে সাথে যখন তারা সুফিয়ার আচরণে পরিবর্তনও দেখে, তখন তারাও ধীরে ধীরে সমস্ত কিছু ভুলে যায়। কিন্তু সুফিয়া নিজেকে বদলানোর ভান করছিল মাত্র। বাস্তবে সে আবারও এক নতুন প্রেমের জালে জড়িয়ে পড়ে। খালিদের পর এবার তার নজর পড়ে শেখ বিলালের ওপর, যে আবার খালিদেরই মামাতো ভাই এবং বিবাহিতও ছিল। সুফিয়া প্রথমবার শেখ বিলালকে দেখা মাত্রই তার প্রতি আকৃষ্ট হয়।
যদিও শেখ বিলাল দেখতে ছিল একেবারেই সাধারণ, কিন্তু তার দাপুটে ব্যক্তিত্ব সুফিয়ার মন জয় করল। শেখ বিলালও সুফিয়াকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং মন দিয়ে বসল। যদিও তাদের বয়সের পার্থক্য ছিল বেশ অনেকটাই, প্রায় 15 বছর, তবুও প্রেম না দেখে বয়স না সম্পর্ক। সুফিয়া আবারও প্রেমে অন্ধ হল। শেখ বিলাল রাঁচির চন্দবাই গ্রামের বাসিন্দা। তার প্রথম স্ত্রী সব্য খাতুন ওরফে আফসানা এবং তার একটি 14 বছরের ছেলেও ছিল। কিন্তু শেখ বিলালের চরিত্র ভালো ছিল না। সে ছিল অপরাধমূলক প্রবৃত্তির মানুষ। ওর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের ছিল। তবুও সুফিয়া তার সাথে সম্পর্ক গড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে লাগলো। যখন সুফিয়ার বাবা মা তাদের এই সম্পর্কের খবর পেল, তারা প্রথমে বিশ্বাসই করতে পারল না। তারা আবারও তাদের মেয়েকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তখন সুফিয়ার মাথায় শেখ বিলালের প্রেম চেপে বসে আছে। সে আর কারো কোনো কথাই শুনছিল না। তার মন পুরোপুরি শেখ বিলালের প্রেমে ডুবেছিল। বাবা মার উপদেশ তার কাছে অর্থহীন ছিল। বাবা মা যখন দেখল সুফিয়াকে বোঝানো অর্থহীন, তখন তারা মেয়েকে তার নিজের মতো ছেড়ে দেওয়াই শ্রেয় মনে করল। এদিকে শেখ বিলাল সুফিয়ার কাছ থেকে কিন্তু তার প্রথম বিয়ে আর ছেলের কথা গোপন রেখেছিল, যাতে তাকে হারাতে না হয়। তারপর 2020 সালের সেপ্টেম্বর মাসে তারা দুজনে বিয়ে করল। বিয়ের পর শেখ বিলাল সুফিয়াকে নিজের বাড়িতে নিয়ে এলো। শেখ বিলালের বাড়িতে আসার পর সুফিয়া যখন তার আগের বিয়ে আর তার ছেলের কথা জানতে পারে, তখন সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে স্পষ্ট জানিয়ে দেয়, এই বাড়িতে হয় সে থাকবে, নয়তো সব্য, অর্থাৎ শেখ বিলালের প্রথম স্ত্রী। এবার শেখ বিলাল দ্বিধায় পড়ে গেল। কাকে রাখবে আর কাকে ছাড়বে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। শেখ বিলাল কাউকেই ছেড়ে দেওয়ার সাহস জোগাতে পারল না। যেমন চলছিল তেমনি চলতে দিল। কিন্তু সুফিয়া বাড়িতে সব্যর উপস্থিতি কোনোভাবেই মেনে নিতে রাজি ছিল না। প্রায় প্রতিদিনই সব্যকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। অবশেষে সুফিয়া বিলালকে শর্ত দিয়ে বলল, যদি সব্যকে না ছাড়তে পারো তবে আমাকে আলাদা থাকার জন্য একটা বাড়ি আর টাকা দিয়ে দাও। কিন্তু শেখ বিলাল না কোনো ব্যবস্থা করতে রাজি ছিল, না কোনো টাকা দিতে প্রস্তুত ছিল। যখন সুফিয়া নিজের অবস্থানে অনড় রইল, তখন একদিন রাগের মাথায় শেখ বিলাল তাকে নির্মমভাবে মারধর করল। স্বামীর এই আচরণ সুফিয়াকে ভেতর থেকে ভেঙে দিল। তাদের মধ্যে যে প্রেম ছিল তা একেবারেই শেষ হয়ে গেল, আর তার জায়গায় জন্মালো ঘৃণা। এরই মধ্যে সুফিয়া অন্য ছেলেদের সাথেও মেলামেশা শুরু করলো এবং তাদের সঙ্গে সময় কাটাতে লাগলো। এমনকি তাদের সাথে সময় কাটানোর জন্য সে টাকা নিতেও শুরু করলো। আর এতে পরিস্থিতি আরও বেশি খারাপ হতে লাগলো। পরিস্থিতি এমন জটিল হয়ে উঠল যে তখন প্রতিদিনই তাদের মধ্যে অশান্তি হতে লাগলো। তখন সুফিয়া স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য পিঠোরিয়া থানায় বিলালের বিরুদ্ধে পণ নেওয়া, উৎপীড়ন আর মারধরের মামলা দায়ের করল। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিলালকে গ্রেপ্তার করে জেলে পাঠালো। বিলালের বিশ্বাসই হচ্ছিল না তার নিজের স্ত্রী তাকে মিথ্যা মামলায় এভাবে জেলে পাঠাতে পারে। ভিতরে ভিতরে সে ক্রোধে পাগল হয়ে উঠল এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। অন্যদিকে বিলালকে জেলে পাঠানোর পরও সুফিয়া কিন্তু নির্দ্বিধায় বিলালের বাড়িতেই থেকে গেল, যেন তার আর কোনো ভয়ই নেই। এদিকে সব্য স্বামীর জামিনের জন্য মরিয়া চেষ্টা শুরু করল। প্রায় 1 মাস পর বিলাল জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরল। তখন সুফিয়াকে দেখা মাত্রই রাগে তার রক্ত ফুটতে থাকল। তার মুখ দেখেই জেলের সেই যন্ত্রণা তার মনে পড়ে গেল। আর তখনই সে স্থির করে ফেলল সুফিয়ার সাথে এবার সে ঠিক কি করবে। বিলাল তার প্রথম স্ত্রী সব্যর সাথে মিলে সুফিয়াকে পথ থেকে সরানোর ষড়যন্ত্র সাজালো। প্রথমে তারা তাকে গুলি করে মারার পরিকল্পনা করল এবং এর জন্য একটা দেশি পিস্তলও কিনল। কিন্তু পরে বিলাল নিজের পরিকল্পনা বদলে ফেলল।
এবার সে এমন এক কৌশল নিতে চাইল যাতে না পুলিশ কোনো রকম প্রমাণ পায়, না কখনো সে ধরা পড়ে। যদিও বিলাল সুফিয়াকে ঘৃণা করতে শুরু করেছিল, তবুও পরিকল্পনা অনুযায়ী সে সুফিয়ার সাথে ভালো ব্যবহার করা শুরু করে। সে জানত সুফিয়াকে বিশ্বাসে না নিলে কিছুই করা সম্ভব হবে না, তাই সে তাকে ফাঁদে ফেলার চাল চালল। ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য একদিন শেখ বিলাল সুফিয়ার কাছে ক্ষমা চাইল এবং তাকে বিশ্বাস করালো যে সে এখন থেকে ঠিক তাই তাই করবে, তার মনের মতোই চলবে, যা সুফিয়া বলবে। ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য একদিন শেখ বিলাল সুফিয়ার কাছে ক্ষমা চাইল এবং তাকে বিশ্বাস করালো যে এখন থেকে সে ঠিক তার মন মতোই চলবে। সে সুফিয়াকে বোঝালো যদি সে তার সাথে থাকে তবে তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে, সভ্যকে তার পথ থেকে সরিয়ে দেবে। এতে সুফিয়া ভীষণ খুশি হয়ে গেল এবং তার সঙ্গ দিতে রাজি হলো, কারণ সেও চাইতো সভ্য যত তাড়াতাড়ি সম্ভব তার পথ থেকে সরে যাক। সে জানত সভ্য একবার সরে গেলে স্বামীর ওপর পুরো অধিকার সে পেয়ে যাবে। শেখ বিলাল চতুরতার সঙ্গে এই ফাঁদ পেতেছিল, আর তাতে সুফিয়া পুরোপুরি আটকা পড়ে গেল। 2021 সালের 2রা জানুয়ারির রাতে শেখ বিলাল সুফিয়াকে বলল, আজ রাতেই সভ্যকে শেষ করতে হবে। সুফিয়া সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। এরপর বিলাল সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাত প্রায় 1:30টার সময় সভ্য খাতুন আর সুফিয়া পারভিনকে মোটরসাইকেলে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে পৌঁছানোর পর তিনজনই বাইক থেকে নেমে পড়ল, আর তখনই হঠাৎ সভ্য ঝাঁপিয়ে পড়ল সুফিয়ার ওপর। তারপর বিলাল সুফিয়াকে মাটিতে ফেলে দিল। তারপর দুজনে মিলে সুফিয়ার গলা চেপে ধরে তাকে শেষ করে ফেলল। হত্যার পর বিলাল নিজের সঙ্গে আনা ধারালো অস্ত্রটি দিয়ে সুফিয়ার মাথা দেহ থেকে আলাদা করে ফেলল। এত কিছু করেও তার রাগ থামল না। সে সুফিয়ার সমস্ত কাপড় খুলে নিল যাতে তাকে চেনাই না যায়। তারপর সে অস্ত্র দিয়ে তার যৌনাঙ্গে বারবার আঘাত করল। সুফিয়ার সাথে এই নিষ্ঠুরতা করার পর বিলাল আর সব্য দুজনেই বাইকে করে সেখান থেকে বেরিয়ে পড়ল। সঙ্গে ছিল সুফিয়ার মাথা আর তার পরনের কাপড়। সেখান থেকে বেরিয়ে তারা সোজা গেল নিজেদের খেতে। সেখানে গিয়ে বিলাল একটা 4 ফুটের গভীর গর্ত খুলল এবং সেখানেই সুফিয়ার মাথাটি পুঁতে দেয়। তারপর ওপর থেকে ছিটিয়ে দেয় প্রচুর পরিমাণে নুন, যাতে মাথাটি দ্রুত পচে যায় আর সমস্ত প্রমাণ মুছে যায়। এরপর সুফিয়ার সমস্ত কাপড় চোপড়ও পুড়িয়ে ফেলা হলো। সব কিছু শেষ করে তারপর তারা দুজনে নিশ্চিন্তে নিজেদের বাড়ি ফিরে এলো। বিলালের বিশ্বাস ছিল প্রমাণ না থাকলে পুলিশ কোনোদিনই তার কাছে পৌঁছতে পারবে না, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। সুফিয়ার মরদেহ পাওয়ার পর তার বাবা মা তা শনাক্তও করলেন, আর পুলিশ সত্যের নাগালো পেয়ে পুরো রহস্য ফাঁস করে দিল। তদন্তে বেরিয়ে এলো এই হত্যাকাণ্ডে সভ্য সমানভাবে জড়িত, তাই তাকেও বিলালের সাথে গ্রেপ্তার করে জেলে পাঠানো হলো। দীর্ঘ 2 বছরের বেশি আদালতেই মামলা চলার পর 2023 সালের নভেম্বর মাসে শেখ বিলাল আর সব্য খাতুন স্বামী স্ত্রী দুজনকেই আদালত সুফিয়া পারভিন হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। এই মামলায় 19 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আদালত অপরাধী দুজনের উভয়কেই 95,000 টাকা করে জরিমানাও করেছে। যখন প্রেমে সন্দেহ আর কামনার বিষ মিশে যায়, তখন মানুষকে পশুর থেকেও ভয়ঙ্কর করে তোলে। সুফিয়া পারভিন শুধু ভালোবেসেছিল, কিন্তু বিনিময়ে সে পেয়েছিল বিশ্বাসঘাতকতা, নির্যাতন আর নিষ্ঠুর মৃত্যুর শাস্তি। যদি তার বাবা মা সময় মতো সামনে না আসতেন, তবে তার সেই গলা কাটা দেহ হয়তো কেউই কোনোদিনই চিনতে পারত না। এই গল্পটি আপনাদের সামনে বলার উদ্দেশ্য, সমাজ আজ কত নিষ্ঠুর হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরা। যদি এই গল্প আপনাদের মন থেকে নাড়া দেয়, তবে কমেন্ট করে কিন্তু আমায় আপনাদের মতামত জানাবেন।
এমনই বাস্তব ঘটনাভিত্তিক গল্প শোনার জন্য আমার গল্পের আসর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন আর শেয়ার করবেন। কথা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।